কখনো ভেবে দেখেছেন ১৯১৪ সালের একটা মাত্র গুলি কিভাবে পুরো একটা প্রজন্মকে প্রায় ধ্বংস করে দিল আর গোটা বিশ্বকে ঠেলে দিল এমন এক ভয়ঙ্কর যুদ্ধের দিকে যা পরিচিতি পেয়েছিল সকল যুদ্ধ শেষ করার যুদ্ধ হিসেবে। চলুন আজ আমরা সেই ভয়াবহ ইতিহাসের গভীরে যাব। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর এই কথাটা শুনলে গা ছমছম করে ওঠে, তাই না? এটা আসলে তখনকার পরিস্থিতিটা কেমন ছিল তা স্পষ্ট করে দেয়। ভাবুন তো, একটা গোটা মহাদেশ যেটা কিনা তখন ক্ষমতার একেবারে চূড়ায়, সে নিজেই জানত না যে নিজের ধ্বংসের কতটা কাছে চলে এসেছে। তো এই যে বিশাল একটা বিস্ফোরণ হলো, এটা বুঝতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে। দেখতে হবে যুদ্ধের আগে ইউরোপের অবস্থাটা ঠিক কেমন ছিল। যেন একটা লম্বা ধীরে ধীরে জ্বলতে থাকা ফিউজ। কয়েক দশক ধরেই চলছিল এই অবস্থা। একদিকে ছিল উগ্র জাতীয়তাবাদ, আর একদিকে উপনিবেশিক দখলের জন্য রেষারেষি, আর তার সাথে ছিল এক অবিশ্বাস্য অস্ত্র প্রতিযোগিতা। সব মিলিয়ে ইউরোপ তখন আক্ষরিক অর্থে একটা বারুদের স্তূপ। সবাই সবাইকে সন্দেহর চোখে দেখছে আর অপেক্ষা করছে শুধু একটা স্ফুলিঙ্গের। আর এই বারুদের স্তূপের ওপর ছিল জোটের এক জটিল জাল, অনেকটা ট্রিপ ওয়ায়ারের মতো। একদিকে ফ্রান্স, ব্রিটেন আর রাশিয়া মিলে তৈরি করল মিত্রশক্তি, আর অন্যদিকে ছিল জার্মানি আর অস্ট্রিয়া হাঙ্গেরির কেন্দ্রীয় শক্তি। এর মানেটা কি দাঁড়ালো? এর মানে হল সার্বিয়ার মতো একটা ছোট দেশের সমস্যাও পুরো মহাদেশকে একটা ভয়ঙ্কর যুদ্ধের মধ্যে টেনে নামানোর জন্য যথেষ্ট ছিল। এই যে একে অপরকে সন্দেহ করা, এর পেছনে কিন্তু অর্থনৈতিক কারণও ছিল। যেমন দেখুন, জার্মানির শিল্প উৎপাদন হু হু করে বাড়ছিল ফ্রান্সের চেয়ে প্রায় ৪ গুণ বেশি। এই অমোঘ শিল্পশক্তিটাই ফ্রান্সের মতো দেশগুলোর মধ্যে একটা ভয় আর নিরাপত্তাহীনতা তৈরি করে দিচ্ছিল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে ইউরোপের বড় বড় দেশগুলো ধরেই নিয়েছিল যে যুদ্ধ হবেই, এটার এড়ানো যাবে না। আর যখন সবাই ধরেই নেয় যুদ্ধ অনিবার্য, তখন তারা আর শান্তি রক্ষার চেষ্টা করে না, বরং যুদ্ধের জন্য পরিকল্পনা করতে শুরু করে। আর এটাই ছিল সবচেয়ে বিপজ্জনক মানসিকতা। তো সেই বারুদে ঠাসা ইউরোপে আগুন লাগানোর জন্য দরকার ছিল শুধু একটা স্ফুলিঙ্গের। আর সেই স্ফুলিঙ্গটা ছিল আর্চডিউক ফ্রান্স ফার্দিনান্দের হত্যাকাণ্ড। এরপর যা হলো তা ছিল একটা ভয়ঙ্কর ডমিনো এফেক্ট। অস্ট্রিয়া হাঙ্গরি সার্বিয়াকে চরমপত্র দিল, সার্বিয়াকে সমর্থন করতে এগিয়ে এলো রাশিয়া, আর তারপর জার্মানি, ফ্রান্স, ব্রিটেন মাত্র ৩৭ দিনের মধ্যে একটা দেশ আরেকটা দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে করতে পুরো ইউরোপই জড়িয়ে পড়ল এই মহাযুদ্ধে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? অনেকেই ভেবেছিল এটা হবে একটা উজ্জ্বল আর আনন্দময় যুদ্ধ। শুধু জার্মান যুবরাজ নন, ইউরোপের লক্ষ লক্ষ তরুণ তখন এই ধারণা নিয়েই যুদ্ধে যাচ্ছিল। তারা ভাবছিল এটা একটা ছোটখাটো অভিযান, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, বড়দিনের আগেই হয়তো বিজয়ীর বেশে বাড়ি ফেরা যাবে। কিন্তু তাদের সেই রঙিন স্বপ্নটা খুব দ্রুতই একটা দুঃস্বপ্নে পরিণত হল। বাস্তবতা ছিল অনেক বেশি ভয়ঙ্কর, আধুনিক শিল্প সভ্যতার এক নৃশংস রূপ। এর সবচেয়ে ভয়াবহ উদাহরণ হল সোমের যুদ্ধ। মিত্রশক্তি ভেবেছিল এই যুদ্ধেই তারা ফাইনাল জয়টা পেয়ে যাবে, কিন্তু ১৯১৬ সালের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত যা ঘটল তা ছিল এক কথায় নিষ্ফল গণহত্যা। এই যুদ্ধটাই যেন পুরো বিশ্বযুদ্ধের অর্থহীনতার প্রতীক হয়ে দাঁড়াল। ফলাফলটা কল্পনাও করা যায় না। দুই পক্ষ মিলিয়ে হতাহতের সংখ্যা ছিল ১০ লাখেরও বেশি। ভেবে দেখুন, এর মানে হল প্রতিদিন গড়ে প্রায় ৭,০০০ সৈন্য মারা যাচ্ছিল বা ভয়ঙ্করভাবে আহত হচ্ছিল। এটা কোনো যুদ্ধ ছিল না, এটা ছিল একটা ইন্ডাস্ট্রিয়াল স্কেলে হত্যাকাণ্ড। আর এর কারণ ছিল ট্রেঞ্চ ওয়ারফেয়ার বা খন্দরের যুদ্ধ। কাঁটাতারের বেড়া, একের পর এক পরীক্ষা, মাটির ৩০ ফুট গভীরে বাংকার। জার্মানদের এই জটিল প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করা ছিল প্রায় অসম্ভব, যার ফলে তৈরি হয়েছিল এক রক্তক্ষয়ী অচলাবস্থা, যেখানে কোনো পক্ষই এগোতে পারছিল না, শুধু মরেই যাচ্ছিল। এই অবিরাম গোলাবর্ষণ, চারপাশে শুধু মৃত্যু আর ভয়, এই সব কিছুর ফলে সৈন্যদের মনে এক গভীর অদৃশ্য ক্ষত তৈরি হচ্ছিল। তখন একে বলা হতো শেল শক। এটা ছিল যুদ্ধের এক নীরব ঘাতক, যা আমরা এখন পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা PTSD হিসেবে চিনি।
এই ক্ষয়ক্ষতির পরিমাণ এতটাই বেশি ছিল যে ১৯১৬ সালের শেষ নাগাদ যুদ্ধের শুরুতে যেসব সেরা প্রশিক্ষিত সৈন্যরা ছিল তারা প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। তাদের জায়গা নিয়েছিল এক নতুন প্রজন্ম, যারা শারীরিকভাবে হয়তো বেঁচে ছিল কিন্তু মানসিকভাবে ছিল পুরোপুরি বিধ্বস্ত। তো বছরের পর বছর ধরে চলা এই ধ্বংসযজ্ঞের শেষটা কিভাবে হলো? চলুন এবার আমরা ১৯১৮ সালে ফিরে যাই, দেখি এই ভয়াবহ যুদ্ধের সমাপ্তিটা কেমন ছিল। অবশেষে ১৯১৮ সালের ১১ই নভেম্বর সেই দিনটা এলো। কেন্দ্রীয় শক্তির পতনের পর যুদ্ধবিরতি চুক্তি সই হল। লড়াই শেষ, কিন্তু এই খবরটা ইউরোপ জুড়ে যে প্রতিক্রিয়া তৈরি করল তা ছিল খুবই জটিল। একদিকে লন্ডন, প্যারিসের রাস্তায় মানুষ আনন্দে ফেটে পড়ছে, বছরের পর বছর পর গির্জার ঘণ্টা বাজছে। কিন্তু অন্যদিকে প্রায় প্রত্যেকটা ঘরেই ছিল প্রিয়জনকে হারানোর এক গভীর নীরব শোক। এই আনন্দ আর তীব্র বেদনার মিশ্রণটাই ছিল যুদ্ধ শেষের আসল ছবি। শুধু ব্রিটিশ সাম্রাজ্যের কথাই যদি ধরি, ৯ লাখেরও বেশি সৈন্য আর কখনো বাড়ি ফেরেনি। ৯ লাখ! এর মানে হল প্রায় প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা গ্রাম তাদের কোনো না কোনো বাবা, ভাই বা সন্তানকে হারিয়েছে। এই শূন্যটা পূরণ করার মতো ছিল না। আর যারা ফিরে এসেছিল তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তারা বীরদের জন্য উপযুক্ত একটি দেশ পাবে। কিন্তু বাস্তবতা ছিল একেবারেই অন্যরকম। শারীরিক আর মানসিক ক্ষত নিয়ে তারা এমন এক সমাজে ফিরেছিল যা চিরদিনের জন্য বদলে গিয়েছিল, এবং সেখানে মানিয়ে নেওয়াটা ছিল এক নতুন যুদ্ধ। এই যুদ্ধকে বলা হয়েছিল সকল যুদ্ধ শেষ করার যুদ্ধ। কিন্তু এই ভয়াবহ ধ্বংসযজ্ঞের পর আমাদের মনে একটাই প্রশ্ন থেকে যায়, এটা কি সত্যিই সব যুদ্ধ শেষ করতে পেরেছিল?